তান্ত্রিক গল্পের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা কম হলেও এটি একটি সত্য ঘটনা অবলম্বনে লিখিত কাহিনী। দক্ষিণ দিনাজপুরের একটি প্রত্যন্ত গ্রাম মমাটপুরের কাহিনী। বর্তমানে গ্রামটির আর কোনো অস্তিত্ব নেই ঠিকই, তবে একটি সময়ে এখানে এমন কিছুর অস্তিত্ব ছিল যা মানুষের রক্ত হিম করে দেওয়ার জন্য ছিল যথেষ্ট। কৃপালী নামের এক গ্রামবাসী পিশাচ সাধনায় সিদ্ধিলাভের উদ্দেশ্যে নরবলি দেওয়ার বিষয়টিকে এতটাই গুরুত্ব দিয়ে ফেলেছিলেন যে গ্রামের একের পর এক শিশুর বলি চড়াতেও তিনি দ্বিধাবোধ করতেন না। এছাড়া সেই গ্রামে ছিল পুরাতন পরম্পরায় সিক্ত কিছু অভিশাপ, যার গাঁটছড়া বেঁধে দেওয়া হয়েছিল এক দৈবিক ক্ষমতা সম্পন্ন বৃক্ষের সাথে। বৃক্ষটি দেখতে সাধারণ মনে হলেও এর ক্ষমতা ছিল অসাধারণ। কৃপালীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামবাসীরা তাকে গ্রাম থেকে বহিষ্কৃত করার সিদ্ধান্ত নেয়। এই ঘটনার পরে হঠাৎ একদিন কৃপালী গায়েব হয়ে যায়। গ্রামে তন্ন তন্ন করে খুঁজেও যখন তাকে আর পাওয়া যায় না, তখন গ্রামবাসীরা তাকে মৃত বলে ঘোষণা করে দেন। কিন্তু এরপরে অমাবস্যা থেকেই গ্রামের একের পর এক শিশু গায়েব হতে থাকে। গ্রামের পুরোহিত বিষয়টির গভীরতা মেপে দেখার পর কৃপালীর আস্থানার হদিশ পান। মমাটপুরের ঘন জঙ্গলের পশ্চিম পাদদেশে ছিল একটি গুহা, যেখানে ছোট বাচ্চাদের হত্যা করে উল্টো করে গুহার বাইরের দেওয়ালে ঝুলিয়ে রাখা হতো। গ্রামবাসীরা তার হদিশ পেয়ে সেখানে উপস্থিত হন। কৃপালী তখন পিশাচ দেবতার উদ্দেশ্যে বলি প্রদানে ব্যস্ত। দুটো বলি সম্পন্ন হলেই সে হয়ে উঠবে মহা শক্তিশালী। কিন্তু তার পূর্বেই গ্রামবাসীরা পুরোহিতের আজ্ঞা মতো গুহার দ্বার বন্ধ করে দেন। দম বন্ধ হয়ে মারা যান কৃপালী, কিন্তু তার আত্মার মৃত্যু ঘটে না। বাইরে একটি মন্ত্রপ্রুত ত্রিশূলকে গুহার জমির সাথে গেঁথে দেওয়া হয়। সকলে ভাবেন এখানেই ঘটনার শেষ হয়ে গেছে। কিন্তু এর প্রায় 50 বছর বাদে সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটে, যখন একটি স্কুল বাস ঠিক ওই স্থানে এসেই খারাপ হয়ে যায়। ভুলবশত ছাত্রছাত্রীদের তদারকিতে থাকা নীলিমা দেবী জঙ্গলে প্রবেশ করেন এবং তার দ্বারা ত্রিশূলটি সেই স্থান থেকে সরে যায়। সাথে সাথে কৃপালীর বিধেয়ী আত্মা পুনরায় শরীর ফিরে পায় এবং বলির আশায় একের পর এক ভয়ঙ্কর ও নৃশংস মৃত্যু ঘটাতে থাকে। এই বিভীষিকা নতুন করে মমাটপুরের ইতিহাসকে লাল রক্তিম বর্ণে রঞ্জিত করে তোলে। প্রচুর মানুষের প্রাণ যায় কৃপালীর হাতে, কিন্তু বেঁচে থাকে শুধু একজন। কে সে, আর কিভাবেই তার উদ্ধার হলো? সে কি আদেও কৃপালীকে নিঃশেষিত করতে পেরেছিল? জানতে হলে শুনতে থাকুন আমার পরবর্তী হারিম করা তান্ত্রিক গল্প, কৃপালী সংহৃতি। মধ্যরাত। সেদিন রাতটা মমাটপুরের ইতিহাসে এমন এক রাত ছিল যা অন্ধকারের চেয়েও বেশি গভীর, নিকষ কালো। দলবদ্ধভাবে এগিয়ে যাচ্ছিলেন সকলে একটি গুহার দিকে। গুহার ভিতর থেকে ভেসে আসছিল এক ভয়ানক আর্তনাদ। গ্রামবাসীদের মধ্যে থেকে একজন বলে উঠলেন, শেষ করে ফেলো ওই পিশাচটাকে। বাচ্চাদের বলি দিয়ে ও সর্বশক্তিমান হতে চাইছে। গ্রামের সব শিশুর জীবন নিয়েছে ওকে কোনোভাবেই ছেড়ো না, কিছুতেই না। গ্রামবাসীরা মশাল হাতে এগোতে শুরু করলেন। গুহার দরজা বন্ধ করে দাও, তাড়াতাড়ি, আর দেরি করো না। কিন্তু ভিতরে যে এখনো বাচ্চাদের কলরব শুনতে পাচ্ছি পুরোহিত মশাই, ওদের যে উদ্ধার করা হলো না। কিছু করার নেই, আমাদের হাতে আর সময় নেই। এখনই যদি গুহার মুখ বন্ধ না করা হয় তবে ওই পিশাচ আবার বাইরে বেরিয়ে আসবে। একবার যদি ও মুক্ত হয়ে যায় আর তাকে বাঁধা সম্ভব হবে না। আমার সেই ক্ষমতা নেই, সে মহা শক্তিশালী হয়ে উঠবে। নাও নাও, আর দেরি করো না, যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। বাচ্চাগুলির আত্মার উদ্দেশ্যে সকলে প্রার্থনা করে ধীরে ধীরে গুহার মুখটি বন্ধ করে দিতে লাগলেন।
ভিতর থেকে ভয়ঙ্কর এক চিৎকারের শব্দ বেরিয়ে আসতে লাগলো। সেই আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। সেটি কোনো সাধারণ কণ্ঠস্বর ছিল না, এক মৃতপ্রায় তান্ত্রিকের শেষ ইচ্ছা ছিল। তার সেই কথাগুলির মধ্যে বেদনার পাশাপাশি মিশেছিল এক তীব্র উন্মাদনা, যা যে কোনো শক্তিকে হার মানিয়ে নিজের লক্ষ্যে পৌঁছানোর রাস্তা ঠিকই খুঁজে বার করতে সক্ষম। এমন দৃঢ় প্রতিজ্ঞ সেই কণ্ঠের শব্দ ধ্বনিত হতে লাগলো চতুর্দিকে। ফিরবো আমি, এই শুনছি সবাই, জেনে রাখ, ফিরবো আমি, সবাইকে শেষ করে ফেলবো। যেভাবে জ্যান্ত সমাধিস্থ করলি তোরা আমায়, ওই একইভাবে তোদেরও সমাধিস্থ করবো আমি। এই জঙ্গলের প্রতিটি আনাচে কানাচে মিশে থাকবো আমি। পারবি না তোরা আমাকে শেষ করতে। আমি আমার উদ্দেশ্য সফল করেই ছাড়বো। আমাকে মুক্ত হতেই হবে একদিন। তোরা যতই বেঁধে ফেলার চেষ্টা করিস না কেন, সব বাধা পেরিয়ে আমি মুক্ত হবই। এই কৃপালি মুক্ত হবে। কণ্ঠস্বরটা ক্রমে ক্ষীণ হয়ে আসতে লাগলো। বাইরের প্রবল ঝোড়ো হাওয়ায় দিক বিদিক নিজের ছন্দে এলোমেলো হয়ে উঠল। শনশন শব্দের মধ্যেও আরেকটি আওয়াজ স্পষ্ট হয়ে মানুষের অন্তর স্পর্শ করতে লাগলো। হেইয়ো হেইয়ো শব্দে শক্ত পাথরের চাইটাকে ধীরে ধীরে গ্রামবাসীরা এগিয়ে নিয়ে যেতে লাগলেন সেই গুহার দিকে। তান্ত্রিক তখনও বাঁচার শেষ চেষ্টা করেই চলেছেন। ঐশাসিক মন্ত্রপাঠের শব্দটা তখনও স্পষ্ট। নম ত্রাইকে পিশাচ নামাসনামি, ওম পিশাচ মন্ত্র নামায় নমঃ রুদ্রম। হাসির শব্দটা যেন আরো প্রখর থেকে প্রখরতর হয়ে উঠতে লাগলো। পায়ের শব্দে এগিয়ে আসতে লাগলো দরজার দিকে। কেউ দৌড়ে আসতে চাইছিল সেদিকেই। তাকে যে মুক্ত হতেই হবে। বিভীষিকার অপেক্ষায় অপেক্ষমান যে সে আসছে। গতি আরো ত্বরান্বিত হলো, কিন্তু শেষ চেষ্টা সফল হলো না। প্রায় 15 জন মিলে পাথরের সেই চাঁইটিকে গুহার প্রধান প্রবেশদ্বার বরাবর নিক্ষেপ করলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে সকলেই একে অপরের মুখের দিকে তাকালেন। অন্যদিকে মেঘের গর্জন বাঁধ মারতেই চাইছিল না, তার সাথে ধ্বনিত হয়ে চলেছিল সজোরে নিঃশ্বাস ফেলার শব্দ। কেউ যেন তমসার কালো ঘেরা টোপের অন্দর থেকে বারে বারে নিজে ফিরে আসার মুক্ত প্রস্তাব রাখতে চাইছিল সকলের সামনে। আস্তে আস্তে সেই শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে উঠল। না, আর নেই, কিছুই নেই, সব শেষ। তান্ত্রিকের বিভাষিকা থেকে মুক্তি পেল মমাটপুরের গ্রাম। পুরোহিত মশাই স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, দীর্ঘ 4 বছর ধরে আমাদের গ্রামের একটি ছেলে তন্ত্র সাধনা করে চলেছিল। একের পর এক নিরীহ শিশুর বলি দিয়ে তাকে উল্টো করে গুহার বাইরে ঝুলিয়ে রেখেছিল। এগুলো তোমরা জানার সত্ত্বেও কোনোদিন আমাকে জানাওনি কেন? এত বড় বিপদের হাত থেকে গ্রামকে রক্ষা করা কাজ এক প্রকার দুঃসাধ্য। তবুও আমি চেষ্টা করেছি। আগামী বেশ কয়েক বছর পর্যন্ত এই স্থান সুরক্ষিতই থাকবে। এই মন্ত্রপুত ত্রিশূল এই স্থানটিকে সুরক্ষিতই রাখবে। আমি এটিকে ফটকের ঠিক সামনের অংশে পুঁতে দিয়েছি। গ্রামবাসীদের মধ্যে থেকেই একজন জিজ্ঞাসা করলেন, আচ্ছা, যদি কেউ কোনোদিন এই ত্রিশূলটিকে এখান থেকে উপড়ে ফেলে তখন কি হবে? প্রশ্নটি শেষ হওয়ার আগে আবারও একবার মেঘ গর্জন করে উঠল। পুরোহিত মশাই কাঁপতে কাঁপতে বললেন, মৃত্যুর পরে কোনো পিশাচতান্ত্রিক কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে সে ধারণা তোমাদের কারণ নেই। তাই হয়তো
এত সহজে এই কথাটি বলে দিতে পারবে সে মারা গেছে। তার একজন মৃত তান্ত্রিক নিজেকে শেষ করে ফেললেও নিজের ক্ষমতাকে কোনোদিন নিজের শরীর থেকে বিচ্ছিন্ন হতে দেন না। এই ত্রিশূল যদি সরানো হয় তবে তার আত্মা এই সুবৃহৎ প্রস্তর খণ্ডটি সচিরই সরিয়ে মুক্ত হয়ে যাবে। তারপর শুরু হবে সেই মৃত্যুযজ্ঞ, যা হয়তো তোমরা কোনোদিন কল্পনাও করতে পারবে না। সে আগের থেকে আরো নৃশংস হয়ে উঠবে, প্রতিটি পদক্ষেপ ফেলবে আরো অনেক বেশি সন্তর্পণে। সে গ্রাস করতে থাকবে একাই, সব কিছুর প্রতি তার বিতৃষ্ণা জন্মাবে, আর জন্ম নেবে এমন এক ভয়ানক মূর্তির, যাকে দেখে মানুষের হৃৎস্পন্দন স্তব্ধ হয়ে যাবে। বাঁচার সব রকম চেষ্টায় বিফল করে দেবে সে। হ্যাঁ, সে হয়ে উঠবে এতটাই শক্তিশালী, কৃপালি সব শেষ করে দেবে। তাই এই ত্রিশূলটি এখানে থাকাটা ততটাই প্রয়োজনীয় যতটা একটা মানব শরীরে প্রাণ। ত্রিশূল সরলেই প্রাণের মায়াও কেটে যাবে, কাটিয়ে ফেলতেই হবে। শেষটা তো সেই করবে। বৃষ্টির প্রকোপ ক্রমাগতভাবে কমে এলো, বজ্রের ধ্বনিও। মানুষ তখন বিমর্ষ দৃষ্টিতে তাকিয়ে ওই তান্ত্রিকের দিকে। সকলে হাত জোর করে তান্ত্রিকের আত্মার মুক্তির প্রার্থনা করতে লাগল। তারা জানতেন তারা কতই বড় ঝুঁকি নিয়েছেন। আগামী প্রজন্ম যে এই নিয়মগুলি মানতে বাধ্য, সেটি গুহার বাইরে একটি ফলকে লিখে দেওয়া হলো। পুরোহিত মশাই বললেন, সময়ের সাথে সাথে হয়তো এই সব কিছু পরিবর্তিত হয়ে যাবে। আমরা যে সাপকে এই গুহার অন্দরে আটকে রেখেছি তাও হয়তো আগামী প্রজন্মের কাছে ভুয়ো, অযৌক্তিক বলে মনে হবে। কিন্তু তবুও আমাদের নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই হবে। এই ফলকটি দেখেই সকলে বুঝতে পারবেন আর হয়তো পিছিয়ে যাবেন। আমার বিশ্বাস কোনো মূর্খই হয়তো এটি পড়ার সত্ত্বেও বিপদকে ডেকে আনবে, কারণ এই ত্রিশূলটি সরানোর অর্থই হলো নিজের মৃত্যুকে নিজের হাতে আহ্বান জানানো। আকাশ পরিষ্কার হলো, চাঁদ আবার নিজের স্থান গ্রহণ করল। কিন্তু কালিমা ঘেরা সেই অতীতের হাত থেকে বাঁচতে পারল না মমাটপুর। সময়ের সাথে সাথে সব বদলে গেল। এক প্রজন্মের পর এলো আরেক প্রজন্ম। এই ঘটনার রেশ চিরতরে মুছে গেল ওই অঞ্চলের মানুষের মন থেকে। ঘন জঙ্গলের পার্শ্ববর্তী গ্রামের স্থানটি পরিবর্তিত হয়ে অন্যদিকে চলে যাওয়ায় এই জঙ্গলটি একাই এই অভিশাপকে গ্রহণ করতে লাগল। সেই দীর্ঘ নিঃশ্বাসের শব্দ ধীরে ধীরে শ্রিয়মান হয়ে যেতে লাগল। আর ওই প্রজন্মের কেউই জীবিত না থাকায় সেই ইতিহাসকে মনে রাখবার লিপ্সাও চলে গেল। মানুষের কাছে তখন ওই ইতিহাসটি একটি ভয়ঙ্কর অভিশাপের দলিল হয়ে থেকে গিয়েছিল। প্রত্যেকেই জঙ্গলটিকে একটু এড়িয়ে চলার চেষ্টা করতেন, কিন্তু কথায় আছে, কোনো কোনো কালো শক্তির ঘের এতটাই প্রখর হয় যা থেকে মুক্তির উপায় স্বয়ং সেই শক্তিরও জানা থাকে না। এই ঘটনার পর কেটে গিয়েছিল প্রায় 50টা বছর। তখন 1975 সাল। একটি স্কুল বাস এগিয়ে চলেছে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। শীতকাল, পিকনিকের জন্য এক মনোরম পরিবেশ। বাসটিতে রয়েছেন একজন মহিলা দিদিমণি ও আর একটা স্যার, আর তার পাশাপাশি রয়েছে বিভিন্ন বয়সের স্কুল পড়ুয়ারা। খোশ মেজাজে গান গাইতে গাইতে তারা উপভোগ করছিল নিজেদের ট্রিপটিকে। এমনিতেই স্কুল থেকে বাইরে যাওয়ার অনুমতি ছিল না, কিন্তু এই মহিলা দিদিমণিটি জয়েন করার পর থেকে এই স্কুলের দমবন্ধ পরিবেশটা অচিরেই প্রাণ ফিরে পেয়েছিল। বাসটা ধীর গতিতে হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ ড্রাইভারটি সজোরে ব্রেক কষে বললেন, আসলে একটা ব্যাপার হয়েছে নীলিমা ম্যাডাম, এরপরে যাওয়াটা উচিত হবে না। আমি আপনার কথা শুনে এদিকে চলে এলাম ঠিকই, কিন্তু এখানে আসাটা একবারই উচিত ছিল না।
বাচ্চাগুলি নিজেদের গান থামিয়ে ড্রাইভারের দিকে হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপরেই তাদের চোখে পড়ল নীলিমার দিকে। উৎকণ্ঠায় তিনিও বেশ কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন। সিট ছেড়ে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কেন, এদিক দিয়ে যাওয়া যাবে না কেন? এমনিতেই সন্ধে হতে যায়, তারপর আবার জঙ্গলে ঘেরা পাহাড়ি রাস্তা, এরপর আস্তে আস্তে রাত নামবে। তখন তো এই পথ দিয়ে গাড়ি নিয়ে যাওয়া আরও অনেকখানি ঝুঁকির ব্যাপার হয়ে যাবে। তাহলে আর এছাড়া এতগুলো বাচ্চার দায়িত্ব রয়েছে আমার উপরে। কি প্রকাশবাবু, কিছু ভুল বললাম? প্রকাশ সমাদ্দার, তিনি জীবন বিজ্ঞানের শিক্ষক। এই স্কুলে প্রায় 10 বছর চাকরি করছেন। তিনিও ওদের সাথে একটু আউটিংয়ে বেরিয়ে পড়েছিলেন, কিন্তু এই রাস্তায় কি বিপদ ছিল সে বিষয়ে ওনার তেমন কোনো ধারণাই ছিল না। বাসের পিছনের জানলা দিয়ে মুখ বাড়িয়ে বললেন, কই, রাস্তা তো বেশ নিস্তব্ধ বলেই মনে হচ্ছে। এখানে তো তেমন কাউকে দেখতেও পাওয়া যাচ্ছে না। তাহলে ক্ষতিই বা কি? হাইওয়ে তো এরকমই হয়, মাঝে মধ্যে দু একটা গাড়ি দেখতে পাওয়া যায়। এছাড়া এটা তো শর্টকাট, এখান দিয়ে গেলে তো তাড়াতাড়ি মেন রোডে উঠতেও পারবো। তাছাড়া অন্য রাস্তা দিয়ে আসলে জ্যামেও পড়তে হতো, কিন্তু এই লোকটা গাড়িটাকে দাঁড় করিয়ে দিল কেন? প্রকাশ উঠে এলেন, সাথে নীলিমাও। ড্রাইভারের পাশের সিটে বসলেন। তারপর তার দিকে কিছুটা ঝুঁকে জিজ্ঞাসা করলেন, দেখুন, কোনো সমস্যা থাকলে বলুন, পিছনে বাচ্চারা রয়েছে। এমনিতেও ওরা এ বিষয়ে কিছুই জানে না, যদিও সেটা অনেক পুরনো ঘটনা। কিন্তু আপনি সেটা নিয়েই ভয় পাচ্ছেন কি না আমরা জানি না। আপনি নিশ্চিন্তে গাড়ি চালিয়ে যান, আমরা তো রয়েছেই। বাচ্চাগুলোর কানে এ কথা যেন না যায়। একটু এদিক ওদিক হলেই কিন্তু আমাদের চাকরি নিয়ে টানাটানি হতে পারে। ড্রাইভারটি ভীত হয়ে বললেন, আপনারাও তার মানে বিষয়টা জানেন, অথচ আমাকে একবারের জন্যও জানাবার প্রয়োজন অনুভব করেননি। এই পরিস্থিতিতে আমাকে একাই রাস্তা ধরে যেতে হবে। কিছু হয়ে গেলে আমি তো মারা যাবই, সাথে আপনারাও। কিন্তু কেউ জীবিত ফিরতে পারবেন না, জেনে রাখুন। এখানকার ইতিহাস সম্পর্কে আমি অনেক কথাই শুনেছি। সেগুলো আপনাদের কাছে গল্প কথা বলে মনে হতেই পারে, কিন্তু আমার কাছে নয়। আমি গাড়ি ঘুরিয়ে নিচ্ছি ম্যাডাম। বড়জোর কী হবে, আরও কিছুটা সময় বেশি লাগতে পারে, কিন্তু তাড়াতাড়ি পৌঁছানোর চোটে যদি প্রাণটাই চলে যায় তখন কে দেখবে বলতে পারেন? নীলিমা বললেন, কিছু হবে না বললাম তো। সেসব অনেক আগের কথা। এছাড়া ওই জঙ্গলের মধ্যে কোথায় সেসবের অস্তিত্ব আছে তাও কারোর জানা নেই। 50 বছর আগে কোথায় কি ঘটেছিল সেসব কথা মাটি চাপা পড়ে গেছে। এখন আর কেউ সেসব নিয়ে ভাবে না। এদিকে গ্রামটাও আর আগের জায়গা নেই, অনেকটাই পিছিয়ে গেছে শুনলাম। এখন গ্রামবাসীরা কেউ এদিকটাই থাকেও না। যদি এখানে কেউ থাকতেন তাহলে নয় কাউকে জিজ্ঞাসা করে নেওয়া হতো, কিন্তু এখন তো এখানে হাত গুটিয়ে বসে থাকলে চলবেন না। আমাদের তো পৌঁছতে হবে, আর শুধু পৌঁছলেই চলবেন না, আমাদের সুরক্ষিতভাবেই পৌঁছতে হবে। প্রকাশবাবু বললেন, নিন নিন, আর দেরি করবেন না, গাড়িটা স্টার্ট দিন। অনেকখানি পথ, মাথায় রাখুন, যাই হয়ে যাক আপনাকে গন্তব্যে পৌঁছতেই হবে। কোনো অচেনা মানুষ হাত দেখালেও গাড়িটা দয়া করে থামাবেন না। ভূতের চেয়েও ভয়ঙ্কর আজকের যুগের মানুষরা। জায়গাটা ফাঁকা পেয়ে অনেককেই চুরি ছিনতাইয়ের মানসিকতা সাজিয়ে রাখতে পারে। আজকাল তো চলন্ত বাস থামিয়ে লুটপাটের খবর আই দিন খবর কাগজে খুললেই চোখে পড়ে। কাজেই যেটা বললাম সেটা মাথায় রাখবেন, বুঝলেন? ড্রাইভারটিকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো গেল। গাড়ি স্টার্ট দিলেন। বাচ্চাগুলি আবার হই হই করে উঠল। নীলিমা নিজের সিটে এসে বসার আগে হাত দেখিয়ে সকলকে চুপ করতে বললেন। প্রকাশবাবুও নিজের স্থানে এসে জানলার ধার ঘেঁষে বসে পড়লেন। বিপদ যেন স্পর্শ না করতে পারে তেমনটাই মনে মনে বলতে লাগলেন। বাস এগিয়ে যেতে লাগলো। নিস্তব্ধ রাস্তায় কোনো জনপ্রাণী ছিল না। মাঝে মাঝে শেয়ালের ডাক ভেসে আসছিল। ডিজেলের গন্ধটা নাকের কাছে এসে আবার বাতাসে মিশিয়ে যাচ্ছিল। গতিবেগ থামালে চলবে না, তাই সজোরে
গাড়ি এগোতে থাকলো। কিছু দূর যাবার পরে হঠাৎ আকাশটা কালো হয়ে এলো। মেঘের গর্জনের শব্দ কানে আসতেই সকলে ঘাবড়ে গেলেন। নীলিমা বলে উঠলে, যাই হয়ে যাক দাদা, বাস থামাবেন না, এটাই একমাত্র ভরসা। আমাদের যে করেই হোক বড় রাস্তা পর্যন্ত পৌঁছাতেই হবে। ড্রাইভার গাড়িটি এগিয়ে নিয়ে যেতে লাগলেন। কিছুটা দূরে যাওয়ার পরেই একটা অদ্ভুত ছায়ামূর্তি বাসের সামনে এসে রাস্তাটি অবরোধ করে দাঁড়ালো। ড্রাইভারটি গাড়িটিকে রক্ষা করতে গিয়ে স্টিয়ারিং ঘোরাতে পাশের একটি গাছের ডালে এসে ঠুকে গেল তার বুকে। গল গল করে রক্তপাত হতে শুরু করলো। বাকিরা কিছু বোঝার আগেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আরও কিছুটা ঘন জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো। সামনে একটি বড় পাথরে এসে ধাক্কা খেতেই অনেকেই হুমড়ি খেয়ে পড়ে গেলেন। বিচ্ছিন্নভাবে সকলে এদিক ওদিক পড়ে রইলেন। হাত পা কেটে যাওয়ায় গোঙানির শব্দ ভেসে আসতে লাগলো। বাসের অন্দরে তখন ঘুটঘুটে অন্ধকার। নীলিমা দেবী কোনো রকমে নিজেকে সামলে উঠে দাঁড়ালেন। প্রকাশবাবুর উদ্দেশ্যে যেতে গিয়ে দেখলেন তার মাথাটি সামনের রডের সাথে লেগে রয়েছে। সামান্য একটু ঠেলা দিতেই রক্তাক্ত কপালটা চুঁয়ে চাপ চাপ রক্ত ঝরতে লাগলো। মানুষটা যে আর নেই, তার জন্য এই অভিব্যক্তিটুকুই ছিল যথেষ্ট। নীলিমা দেবী হাঁপাতে লাগলেন। ডান দিকের জানলা দিয়ে মুখ বার করে দেখলেন বাসের সামনের চাকা দুটো কাদার মধ্যে ঢুকে গেছে। সেখান থেকে বার করার লোকও আর জীবিত নেই। প্রকাশবাবু ড্রাইভিং একটু আধটু জানতেন ঠিকই, কিন্তু সেও আশাও আর রইল না। নীলিমা দেবী তখনও ড্রাইভারের বলা কথাগুলিই ভেবে চলেছেন। এখানে সেই ইতিহাস আজও জীবিত রয়েছে ম্যাডাম। আপনি ভাবছেন নিস্তার লাভ সম্ভব? প্রতিটি পদক্ষেপ সে সকলের পিছু করে বেড়াচ্ছে। বলির কাজ যে আজও অসম্পূর্ণ রয়ে গেছে। এত সহজে আমরা এখান থেকে বেরোতে পারবো না। সে প্রকৃতিকেও টলিয়ে দিতে পারে। ড্রাইভারের শরীরে গাছের ডালটা বিঁধে রয়েছে। রক্তাক্ত জামাটি সব কটা সত্যিকে লিখিত বয়ানের মতো তুলে ধরতে চাইছিল নীলিমার সামনে, কিন্তু এত মৃতদেহের ভিড়ে তিনি নিজেকে একা মনে করতে পারলেন। আমার ওপরে এই বাচ্চাগুলোর দায়িত্ব রয়েছে, যে কী বা বয়স এদের। হে ঈশ্বর, কেন যে তখন ড্রাইভারের কথাটা শুনলাম না। প্রকাশবাবুর কথায় বিশ্বাস করে ভেবেছিলাম এই রাস্তা ধরে সহজেই পৌঁছে যেতে পারবো, কিন্তু 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 হঠাৎই এই বজ্রপাত, এই বৃষ্টি আর এই 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 ভয়ঙ্কর সব মৃত্যু, এগুলো তো সবই অনিশ্চিত ছিল। তবে নিশ্চিত কি? কোনটা? বাসের ভিতরে থাকা বাচ্চাগুলো ভয়ে চিৎকার করতে লাগলো। নীলিমা এগিয়ে এলেন। চুপ করো তোমরা, দয়া করে স্তব্ধ হও। এমনিতেই আমরা গভীর জঙ্গলের মধ্যে এসে পড়েছি। এখান থেকে বেরোনোর পথ কারোর জানা নেই। এদিকে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কিছুই বুঝতে পারছি না। আজকে আবার অমাবস্যা, চাঁদের লেশটুকুও নেই। তোমরা বাসের ভিতরেই থাকো, আমি একটু ওই দিকটা দেখে আসছি। আর শোনো, আমি না ফেরা পর্যন্ত কেউ কিন্তু এখান থেকে এক পাও বাইরে রাখবে না। আপনি কোথায় যাচ্ছেন ম্যাম? আমাদের একা ভীষণ ভয় করবে যে। আমি কাছেই থাকবো, চিন্তা করো না। যদি আশেপাশে কোনো গ্রামের সন্ধান পাই তাহলে সকলে আজকের রাতটা কোনো রকমে সেখানেই নিশ্চিন্তে কাটিয়ে কালকে সকালে রওনা হয়ে যাব। তবে হ্যাঁ, আমার আসতে হয়তো একটু দেরি হতে পারে। তোমরা আমার জন্য অপেক্ষা করো কিন্তু। নীলিমা বাসের দরজাটা খুলতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দে পাশের গাছের ডালটা নুয়ে পড়ল তার দিকে। একটা প্যাঁচা অন্ধকারে ডেকে উঠতেই ওর সিদ্ধারা বেয়ে রক্তের হিমেল স্রোত বয়ে গেল। নিজের হৃৎস্পন্দনটিও পরিষ্কার শুনতে পাচ্ছিল তিনি। সামনে এগিয়ে যাওয়ার সাহস ছিল না, তবুও যে এগোতেই হতো, না হলে যে এতগুলো প্রাণ শেষ হয়ে যাবে। তারই ভুলের মাসুল গুনতে হয়েছে যে সকলকে। কিছুটা দূরেই একটা ঘড়ঘড় শব্দ শুনতে পেলেন তিনি। কারোর গলার স্বর যেন পাহাড়ের ঢালে বাঁধা পড়ে আবার তার দিকে ফিরে আসছিল।
এত নিস্তব্ধতা যে ফিসফিসানির শব্দটুকুও পরিষ্কার শুনতে পাওয়া যাচ্ছিল। ঝিঝি পোকার ডাক মনে করিয়ে দিয়ে যাচ্ছিল একলা থাকার কথা, কিন্তু প্রতিটি মুহূর্তেই মনে হচ্ছিল কেউ যেন আসছে তার পিছনে, তাকে এক বিশেষ জায়গায় নিয়ে যাওয়ার জন্যই তার আগমন। কিন্তু নীলিমা তখনও কিছুই বুঝে উঠতে পারছিলেন না। অমাবস্যার সেই কালো রাতটা যেন সেদিন আরও ঘন কালো আকার ধারণ করেছিল, ক্রমে প্রভাব বিস্তার করছিল তার ওপরে। তাকে আষ্টে পৃষ্ঠে নিজের সাথে বেঁধে ফেলতে চাইছিল। সেই নিশ্চিত্র অন্ধকারের তমসাবৃত্ত শাড়িগুলিকে ভেদ করে এগিয়ে যাওয়ার কাজ এতটাও সহজ ছিল না। লতা গুল্মের শাড়ি বরাবর তার পা দুখানা আটকে ফেলতে চাইছিল। তারাও যে চাইছিল না প্রাণটা অকালে যাক, দপ করে নিভে যাক সেই জ্বলন্ত শিখা। মনের মধ্যে সাহস এনে এগোতে থাকলেন নীলিমা। বুনো শিয়ালের ডাকটা কানে আসতেই আবার ঢোক গিলে থমকে দাঁড়ালেন তিনি। তার চারিপাশ দিয়ে কারণ নিঃশ্বাসের শব্দটা আরও প্রতীয়মান হয়ে উঠতে লাগলো। কেউ খুব কাছ থেকেই যেন ভবিষ্যতের বিভীষিকার আভাস দিয়ে যেতে চাইছিল তাকে। পিছন দিকে তাকিয়ে দেখলেন সীমাহীন গাছের সারি দানা ভেদে রয়েছে, সামান্য ছিদ্রটুকুও নেই দূরের দিকে তাকিয়ে দেখার ইচ্ছেটুও। এইভাবেই হ্রাসপ্রাপ্ত হয়ে গেল। আমি তাহলে কোথায়? বাসটাকেও তো আর দেখতে পাচ্ছি না। তাহলে কি রাস্তা ভুল করে ফেললাম? কিন্তু একটা 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 গন্ধ, একটা অদ্ভুত গন্ধ আমাকে এতদূর পর্যন্ত তাড়া করে নিয়ে এলো। কিন্তু সেটি কি? আমিও বা কিসের জন্য এদিকটায় চলে এলাম? এদিকটা যেন আরো শান্ত, আরো বিপজ্জনক। সামনের অংশে কিছুই তেমনভাবে নজরে পড়ছিল না নীলিমার। হঠাৎ একটি ছোট পাথরে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়লেন তিনি। ডান হাতের কবজিতে প্রচণ্ড জোরে আঘাত লাগায় একবার সজোরে মা বলে চিৎকার করে উঠলেন। নিঃশ্বাসের শব্দটিও আরো তীব্রতর হয়ে উঠল। কিছুক্ষণ এইভাবেই ঘাসের মধ্যে পড়ে থাকার পর ধীরে ধীরে উঠে বসলেন তিনি। আশেপাশের কিছু পাথরে হেলান দিয়ে আবারও হাঁপাতে লাগলেন। তারপর সামনে বেষ্টিত একটি পাথরকে লক্ষ্য করে এগিয়ে যেতে লাগলেন। পাথরের কাছে আসার পরেই হঠাৎ মনে হলো শাড়ির আঁচলটা কোনো একটি ধারালো কিছুর সাথে আটকে গেছে। বেশ কিছুটা অংশ ভিজে গেছে। ডান হাতে চোট লাগায় বাম হাত দিয়ে আঁচলটা খোলার চেষ্টা করতে লাগলেন। কিন্তু ধারালো জিনিসটির থেকে মুক্তি পাওয়ার কাজ অতটাও সহজ ছিল না। সে যে কোনো সাধারণ ফাঁদ ছিল না। নীলিমা আরও একটু কাছে এগিয়ে গিয়ে লক্ষ্য করলেন একটি ফলার মতো কিছু বেরিয়ে রয়েছে, যেটি সরাসরি এসে বিঁধেছে তার আঁচলে। একটু জোরে টান দিতেই একটি ত্রিশূল মাটি থেকে উপড়ে এসে তার পায়ের কাছে পড়ল। সেই আওয়াজ চোখে পড়তেই তিনি দেখলেন ত্রিশূলের গায়ে লাল তিলক, আর সেই সাথে একটি পুরনো হয়ে যাওয়া লাল কাপড় তার সাথে বাঁধা ছিল। বিষয়টি দেখা মাত্রই কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়ালেন তিনি। ভালো করে বিষয়টি লক্ষ্য করতে লাগলেন। তারপর ত্রিশূলের ফলা থেকে ধীরে ধীরে ছিঁড়ে যাওয়া আঁচলের অংশটা সরিয়ে নিলেন। এরপর আবার সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন। এমন সময় মনে হলো তার পাটা কিছুর সাথে আটকে গেছে, এমন কিছুর সাথে যেটি বেষ্টনী কাটিয়ে বেরোনো তার পক্ষে সম্ভব নয়। পিছনের দিকে তাকাতেই নীলিমার নজরে পড়ল এক ভয়ঙ্কর চেহারা। দুটো লাল চোখ তার দিকে তাকিয়েছিল। গলায় কাটা আগুলের মালা, জীর্ণকায় চেহারার এক তান্ত্রিক, সারা শরীরে ছাই মাখা। দাঁতগুলো করাতের আকারে বেরিয়ে রয়েছে। বর্ধিষ্ণু কেশ রাশি ঢেকে ফেলেছে তার গোটা শরীরটাকে। হাতের নখগুলি কালো হয়ে গেছে, পায়ের পাতাগুলি উল্টে রয়েছে। নীলিমার দিকে তাকিয়ে তার স্বরে হাসতে লাগলেন। নীলিমার কথা বলার শক্তিটুকুও লোপ পেল।
তিনি ওই স্থান ত্যাগের আপ্রাণ চেষ্টা করতে লাগলেন। তান্ত্রিক দৃপ্ত কণ্ঠে বলে উঠলেন, তোর হাতেই আমার মুক্তি লেখা ছিল। আহ, কি শান্তি! এতদিন বাদে মুক্ত হওয়ার সংস্পর্শে আসতে পেরেছি। এতদিন পর্যন্ত ওই বন্ধ গুহার তলায় চাপা পড়েছিলাম। ওরা সকলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সবাই আমার কাছ থেকে মুক্তি পেতে চেয়েছিল, কিন্তু এত সহজে কি ওদের সকলকে মুক্তি দিতে পারতাম বল? আর মাত্র দুটো বলি বাকি ছিল, তাহলেই আমি পিশাচ সিদ্ধ হয়ে যেতাম। যত শক্তি আছে সবটা কাজে লাগিয়ে এই গোটা পৃথিবীকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে পারতাম। কিন্তু না, ওই ধূর্ত গ্রামবাসীরা আমাকে ফাঁদে ফেলে গুহার দরজাটা আমার মুখের ওপর বন্ধ করে দিল। আমি মন্ত্রোচ্চারণ করলাম, ওদের ওই পরিকল্পনা ব্যর্থ করবার জন্য গুহার দিকে দৌড়ে আসতে লাগলাম। কিন্তু না, আমি আসার আগেই ওরা সকলে মিলে গুহার মুখটা আটকে দিল, জ্যান্ত সমাধি দিয়ে দিল। আর ওই ত্রিশূলটিকে এখানে পুঁতে দিয়ে ভেবেছিল এটিকে কোনোদিন কেউ সরাতে আসবে না। আমার শরীরটাকে ওরা গুহার ভিতরে আটকে রাখলেও আত্মাটিকে আটকে রাখতে পারেন। আমি মুক্তির আশায় ঘুরে বেরিয়েছি আজ দীর্ঘ এতগুলি বছর। তোর জন্য আবার আমি শরীর দখল করতে পেরেছি। এবার আমি মুক্ত। হ্যাঁ, এবার আমি আগের চেয়েও বেশি শক্তিশালী। আমি এও জানি তোর কোনো দোষ নেই, কিন্তু তুই যেই বাচ্চাগুলোকে এনেছিস ওদের আমার খুব প্রয়োজন। যে ওদের দিয়েই তো আমি আমার কার্যসিদ্ধি ঘটাবো। নীলিমা পথ রুদ্ধ করে দাঁড়ালেন, হাত জোর করে বললেন, আমি আপনার দুটি পায়ে পড়ি। ওদের কোনো দোষ নেই। ওই নিরীহ প্রাণগুলির বলি আপনি কিছুতেই চড়াতে পারেন না। আপনি এই কাজ কিভাবে করতে পারেন? তান্ত্রিক নীলিমার কথাগুলি সহ্য করতে পারলেন, ধেয়ে এলেন তার দিকে। তার ধারালো নখের সাহায্যে নীলিমার গলাটা শক্ত করে চেপে ধরলেন। এরপর ধীরে ধীরে গলার মাংসপেশি ভেদ করে তার হাতটা ঢুকে গেল। নীলিমা চিৎকার করতে লাগলেন। তার গলাটা শরীর থেকে আলাদা হয়ে গেল নিমেষেই। নীলিমার ছিন্ন বিচ্ছিন্ন শরীরটিকে সামনের গাছটিতে উল্টে টাঙিয়ে রাখলেন কৃপালী, আর শরীর থেকে আলাদা হয়ে যাওয়া মাথাটিকে গাছের এক পাশ থেকে বেরিয়ে আসা ডালের সাথে ঝুলিয়ে দিলেন। ফোঁটা ফোঁটা রক্ত নিচে পড়ে থাকা ভাঙা কলসির ভিতরে পড়তে শুরু করলো। তান্ত্রিক সামনের দিকে তাকালেন। আমার পথে যে আসবে তাকে এভাবেই খতম করব আমি। কোনো বাধা বিপত্তি আর মানব না। সেদিন তোরা আমার চিৎকারের দাম দিয়েছিলিস, এবার তোদের চিৎকারের শব্দ শুনে আমি আমার প্রাণ জোড়াবো। আমি আসছি, আসছি আমি। নীলিমার মৃত শরীরটি ওইভাবেই গাছের সাথে ঝুলতে লাগলো। পাষাণের সাথে ধাক্কা খেয়ে ত্রিশূলটা পাহাড়ের কোলে গায়েব হয়ে গেল। তান্ত্রিক সেটিকে চিরকালের জন্য ছুঁড়ে ফেলে দিলেন। এরপর ওই জঙ্গলের পথ ধরে এগোতে শুরু করলেন। নীলিমা দেবী আর ফিরলেন না দেখে বাসে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীরা আরও স্বতন্ত্র হয়ে পড়ল। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ায় তারা আর অপেক্ষা করতে না পেরে বাস থেকে নেমে পড়লেন। শুধুমাত্র একজনকেই বাসে রেখে যাওয়া হলো, ছোট্ট অর্ণ, ক্লাস 3 স্টুডেন্ট। ভূত আর জঙ্গলে সব থেকে বেশি ভয় থাকায় তাকে কেউই নামতে দিলেন না। ওদের মধ্যে থেকেই একজন এগিয়ে এসে বলল, শোন অর্ণ, আমরা একটু ওই দিকটায় যাচ্ছি। আমাদের ফিরতে ফিরতে বেশ অনেকটা সময় লেগে যেতে পারে।
নীলিমা ম্যাডামকেও কোথাও দেখতে পাচ্ছি না, কাজেই তুই এই মুহূর্তে কোথাও যাস না, এই বাসের মধ্যেই থাকিস। অর্ণব হাত দেখিয়ে প্রকাশবাবু আর ড্রাইভারের মৃতদেহটির দিকে তাক করতেই ওরা সকলেই আরও একবার খাপড়ে গেল। আচ্ছা, এখানে থাকলে তো আরও ভয় পাবে। এরা দুজনের কেউই আর জীবিত নেই। এই মরা মানুষদের আশ্রয়ে ওকে ফেলে যাওয়া কি ঠিক হবে? এছাড়া আমাদের ফিরতে ফিরতেও বেশ অনেকটাই সময় লেগে যাবে হয়তো, কিন্তু আর তো কোনো উপায় নেই। তাহলে ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে অর্ণবের মাথায় হাত বুলিয়ে বলল, দেখ অর্ণব, আমরা বুঝতে পারছি, কিন্তু এরা তো কিছু করবে না। এদের শরীরে প্রাণ নেই। এরা যেভাবে রয়েছে সেভাবেই থাকবে। দিদিমণিকে খুঁজে না পেলে এদের ব্যবস্থাও করতে পারবো না। এছাড়া জঙ্গলের মধ্যে যদি তুই কোথাও হারিয়ে যাস তাহলে খুঁজে পেতে আমাদের দম বেরিয়ে যাবে। আমরা এখানকার কিছুই চিনি না। প্রকাশ স্যার এদিকটা সম্পর্কে অনেক কিছুই জানতেন, মাঝে মাঝে আমাদের গল্পও বলতেন, কিন্তু সেখানে এসেই যে এভাবে গাড়ি খারাপ হয়ে যাবে সেটা তো কেউই জানতো না। যাক শোন, আমরা একটু নীলিমা ম্যাডামকে খুঁজে আনার চেষ্টা করছি। উনি না ফিরলে আমাদের এখান থেকে বেরোনোর কোনোভাবেই সম্ভব হবে না। এছাড়া এখন বেশ রাত গভীর, ঘড়ির কাঁটায় 12টা, মধ্যরাত। আমাদের নিজেদের বলতে গেলে যা গা ছমছম করছে, কিন্তু তবুও নিজেদের প্রয়োজনেই যেতে হচ্ছে। শোন, কোনো অপরিচিত লোক গেলে যদি তোকে এসে ডাকে তাহলে বাইরে খবরদার বেরোবি না, বলে দিলাম কিন্তু। অর্ণব কিছু না বুঝেই অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আলতো করে ঘাটটা নামিয়ে সম্মতি দিল। এরপর ওরা সকলেই এদিক ওদিক বাস থেকে নেমে জঙ্গলের দিকে এগোতে শুরু করলো। অর্ণব জানলা দিয়ে কিছুক্ষণ সেই দৃশ্যটা দেখার সৌভাগ্য অর্জন করলেও খানিকক্ষণ পরেই ওদের শরীরগুলিকে জঙ্গলে দলবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গাছগুলির ঘাস করে ফেলল। সামনে কিছুটা এগোতেই তারা দেখতে পেল গুহার আদলে নির্মিত হয়েছে একটি স্থান, যা চারিপাশ দিয়ে লতা পাতা বেষ্টিত হয়েছে। একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে রয়েছে যেন কতদিনের পরিচয়, বহু শতাব্দীর আগে এই নিবিড় বন্ধনে আবদ্ধ তারা। আরও কিছুটা সামনের দিকে এগোতেই অন্ধকারটা যেন আরও ঘন হয়ে তাদের চোখ মুখ একবারে ঢেকে ফেলল। স্পষ্ট হলো এমন কিছু যা দেখে সকলের শরীরের রক্ত হিম হয়ে গেল। তারা লক্ষ্য করল কিছু ঝুলন্ত গলা কাটা দেহ, যেগুলিকে ওই লোহার রডের মধ্যে গেঁথে ঝুলিয়ে রাখা হয়েছিল। প্রতিটি দেহ শুকিয়ে কালো হয়ে গিয়েছিল, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল সেগুলি কোনো মানব শরীরই। দেহগুলিতে পচন ধরার কারণে বেশ একটা পচা গন্ধ হাওয়ার সাথে তাদের দিকেই ভেসে আসছিল। প্রতিটি দেহকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল। তাদের মুন্ডুগুলিকে বাঁশের কঞ্চির ঊর্ধ্বদেশের সাথে আটকে রাখা হয়েছিল। প্রতিটি মুন্ডুর নিচে রাখা হয়েছিল একটি করে পাত্র, তার মধ্যে রক্ত শুকিয়েছিল। একসময় এই পাত্রগুলি তাদের রক্তেই পূর্ণ হয়েছিল, সেটি স্পষ্ট বোঝা যাচ্ছিল। প্যাঁচার ডাকটা আরো তীব্রতর হয়ে উঠল, পায়ের আওয়াজটা আরো প্রখর হলো। এই কেউ কেউ এইদিকে আসছে রে, আমি স্পষ্ট শুনতে পারছি। আর এ কোনো সাধারণ পদধ্বনি নয়। মনে আছে প্রকাশ স্যার আমাদের এরকমই একটা জায়গার কথা গল্পে বলেছিলেন, কিন্তু সেটা যে বাস্তবে ওইভাবে দেখতে পাবো সেটা কোনোদিন ভাবিনি। মেয়েটি কথাটি শেষ করা মাত্রই সকলের মুখে হাতে পায়ে রক্ত ছিটে গেল। ওরা ক্ষণিকের জন্য চকিত হয়ে গেল। এরপর ধীরে ধীরে সেদিকে তাকাতেই আবারও আতঙ্কে সারা শরীর শিরশির করে উঠল। সেই বিশালাকায় চেহারাটি দেখা মাত্র সকলে কাঁপতে শুরু করল। কৃপালির ডান হাতে তখন ওই মেয়েটির কাটা মুন্ডু, শরীরটা সদ্য ধর থেকে আলাদা হয়ে পাশে পড়ে কাঁপছিল। কিছুক্ষণ ওইভাবে ছটফট করার পর ওদের চোখের সামনে শেষ হয়ে গেল। ওরা হাত জোর করে তান্ত্রিকের কাছে নিজেদের প্রাণ ভিক্ষা করতে লাগলো। তান্ত্রিক ওই নুইয়ে পড়া সদ্য মৃতদেহটি হাতের আঙুলগুলি ধারালো নখের সাহায্যে একে একে কাটতে লাগলেন। ওরা নির্বাক হয়ে সেই নিঃশব্দতা লক্ষ্য করতে লাগলো।
নিরুপায় চেহারাগুলি তখন প্রাণহীন দৃষ্টি দিয়ে নিজেদের আত্মোপলব্ধির জীবনাবন্দিতে ব্যস্ত। তান্ত্রিক সেই আঙুলগুলিকে একত্রিত করে মালায় গেঁথে নিতে লাগলেন। তারপর করে আঙুলটা মুখে পুড়ে কর্মর শব্দ করে চিবোতে চিবোতে বললেন, আহ, কতদিন বাদে কাঁচা রক্তের স্বাদ পেলাম। হাড়টাও বেশ সুস্বাদু, দিব্যি জমে গেছে। তোরা দেখতে চাইছিলিস না? তোদের শোনা গল্পের সাথে সত্যি সত্যি এই জায়গাটির কোথাও মিল আছে কিনা, তাই তোদের মিল দেখিয়ে দিলাম। এবার বিশ্বাস হলো তো? একদিকে ভালোই হয়েছে, তোরা নিজেরাই আমার আস্তানায় চলে এসেছিস। নাহলে আমাকে আবার এই ঘন জঙ্গলের মধ্যে তোদের খুঁজতে যেতে হতো। আমার তো শুধু দুজনকে প্রয়োজন ছিল, কিন্তু এখন তো দেখছি পিশাচ দেবতা আমার উপরে সন্তুষ্ট হয়ে সারা বছরের বলির খাবার পাঠিয়ে দিয়েছেন। ভয়ঙ্কর সেই হাসির শব্দটি গোটা জঙ্গলের মধ্যে ধ্বনিত হতে লাগল। জঙ্গলটি যেন তাদের সকলকে গিলে খেতে আসছিল। তান্ত্রিক মৃত মেয়েটির শরীরটিকে হাতের ধারালো অস্ত্রটির সাহায্যে দু টুকরো করে দিলেন। আরও কিছুটা রক্ত বিভিন্ন দিকে ক্ষিপ্তভাবে ছড়িয়ে গেল। তারপর তিনি ওদের দিকে এগোতে শুরু করলেন। প্রত্যেকেই চিৎকার করতে শুরু করলেন। যেদিকে পারলেন ছুটে নিজের প্রাণ রক্ষা করতে চাইল, কিন্তু কোনো ফল হলো না সেদিন। তান্ত্রিকের কাছে ছিল অসীম শক্তি। তিনি যত্রতত্র সর্বত্র মুক্ত বিচারণ করতে পারতেন। সেই ধারালো অস্ত্রের আঘাতে কারুর পায়ের একাংশ বাদ পড়ল তো কারুর হাত। তবুও বিধ্বস্ত শরীরগুলি নিজেদের শেষ রক্ষার জন্য দৌড়াতে শুরু করলো। অন্ধকারের বুক চিরে তারা একটি মুক্ত আশ্রয়ের খোঁজে ধাবিত হতে থাকলো। পিছনের হুঙ্কারটি যে একবারই বৃথা নয়, সে বিষয়টি কম বেশি সকলেই ধারণা করতে পারছিল। ওদের মধ্যে কিছু জঙ্গলের পূর্ব সীমান্ত বরাবর দৌড়ে গেল, আর কিছু পশ্চিমে। প্রত্যেকেই সীমাহীন অরণ্যানি ভেদ করে নিজেদের রক্ষার কাজে তৎপর হয়ে ধাবিত হতে শুরু করেছিল। চারজনের দল এসে দাঁড়ালো একটি গাছের কোটরকে আশ্রয় করে। আমরা এখানেই থাকি, এই জায়গাটা একটু আলাদা। অন্যান্য জায়গায় লুকানোর চেষ্টা করলেও সেটা বৃথা হবে। তবে এই জায়গাটা অনেকটাই ঝোপঝাড়ে ঢাকা পড়ে রয়েছে, কাজেই তেমন একটা বিপদ হবে না মনে হয়। কিন্তু একেবারে আস্তে সামান্যতম নিঃশ্বাসের শব্দটাও যেন বাইরে বের না হয়ে যায়। দম বন্ধ করে বসে থাকতে পারলেও ভালো হয়। আমার যতদূর মনে হয় তান্ত্রিক এদিকেই আসছিলেন। আমি তার পায়ের শব্দ শুনতে পেয়েছিলাম। এখান থেকে উদ্ধারের আর কোনো পথ নেই। ভোরের আলো ফোটা পর্যন্ত আমাদের এখানেই অপেক্ষা করা উচিত। কিন্তু আমাদের বাকি বন্ধুরা তো পশ্চিমের দিকে গিয়েছে। ওরা তো ওদিককার রাস্তাই চেনে না, তাহলে ওরা কোনোভাবেই নিরাপদ নয়। মনে করে দেখ ভালো করে, স্যার আমাদের একবার ওই বিষয়ে জানিয়েছিলেন। উনি বলেছিলেন ওই জঙ্গলের পূর্ব দিকে একটা বড় গাছ রয়েছে, যেটা ভীষণই অদ্ভুত। জঙ্গলের মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছে, আর সেটিকে দেখতে অনেকটা মানুষের মতো। আমাদের মনে হয় বা আমরা খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাব। শুনেছি সেটি নাকি খুব জাগ্রত। ওই গাছটিকে পবিত্র মনে করে গ্রামবাসীরা বহুকাল পূর্বে পুজো করতেন। সেখানে আজও হয়তো সেই দেবীর শক্তির আভাস স্পষ্ট পরিলক্ষিত হয়ে থাকে। যেমন তান্ত্রিক মৃত্যুর পরে ও নিজের শক্তি হারিয়ে ফেলেননি, তেমনি ওই দৈব বৃক্ষও হয়তো নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেনি। সবই তো বুঝলাম, কিন্তু আমরা খুঁজবো কোথায়? পূর্ব দিক বরাবর আসতে বলেছিল স্যার, কিন্তু এখন তো দেখছি জঙ্গলের সব দিকই প্রায় সমান। যেদিকে যাচ্ছি সেদিকেই মনে হচ্ছে আগেও একবার দেখেছি এইগুলো। এইভাবে চলতে থাকলে তো আমরা একই জায়গায় বারবার পাক খেতে থাকবো। আমরা এই এলাকা থেকে কিছুতেই বেরোতে পারবো না। হঠাৎ খুক খুকে একটা কাশির শব্দ হতেই তারা ডান দিকে তাকালো। এ কি রে, এই লোকটা আবার কোথা থেকে এলেন? লোকটিকে দেখে তো ভালোই মনে হচ্ছে। দেখ না, মনে হয় কোনো
মন্দিরের পুরোহিত, কিন্তু এত রাতে এখানে কি করছে? দাঁড়া দাঁড়া, এভাবে যাকে তাকে বিশ্বাস করতে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু আমাদের হাতে আর সময় নেই, যেভাবেই হোক এখান থেকে মুক্তির একটা পথ বার করতেই হবে। আর আর সেটা যদি নাও হয়, তবে অন্তত পক্ষে ভোর হওয়া পর্যন্ত নিজেদের নিরাপদে রাখতে হবে। ওদের মধ্যে থেকে একজন সাহস করে বেরিয়ে সেই ভদ্রলোকটিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আপনি কে, আর এখানেই বা কি করছেন? আমি এই গ্রামেই থাকি। এখানে একটা জাগ্রত মন্দির আছে, আর তার পাশেই আছে সেই দৈব বৃক্ষ। আমি সেখানেই যাচ্ছি। কিন্তু এত রাতে আপনি সেখানে কি করতে যাচ্ছেন? আসলে আজকে অমাবস্যা। এই দিন দেবীর পূজা করলে ভালো ফল লাভের সম্ভাবনা থাকে। আমি সেই কারণেই ওদিকে যাচ্ছি। ঘাবড়ানোর কিছু নেই, তোমরা আমার সাথে আসতেই পারো, অসুবিধার কিচ্ছু নেই। এছাড়া আমি তোমাদের বড় রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারি। চলো। যেতে যেতে না হয় তোমাদের অতীতের কিছু ঘটনা বলবো। তোমাদের তো জানা উচিত এখানকার ইতিহাসটা কি, তাই তো? কিন্তু আমরা এভাবে আপনার সাথে, এছাড়া এই ভয়ানক তান্ত্রিক আমাদের পিছু করেছেন। যে কোনো মুহূর্তে আপনার উপরেও বিপদ আসতে পারে। আজকের দিনটা না হয় আপনি সেখানে নাই গেলেন, অন্য দিন যাবেন না হয়। ওদের কথা শুনে লোকটা বেশ কিছুটা রেগে গেলেন। দেখো, আসতে হয়তো এসো, না হলে এখানেই পড়ে থাকো। তান্ত্রিকের খাদ্যে পরিণত হওয়ার খুব শখ দেখছি তোমাদের। বেশ, আজকাল মানুষের চেঁচে উপকার করতে নেই, এরকম হয়। যাক, আমার সময়ের দাম আছে। এছাড়া তিথি চলে গেলে অন্য সময় পুজো করে আর কোনো লাভ হয় না। শেষবারের মতো জিজ্ঞাসা করছি, তোমরা যাবে কি? ওরা সকলে নিজেদের মধ্যে আলোচনা করে লোকটিকে অনুসরণ করতে লাগলেন। কিছুটা রাস্তা এগোনোর পর লোকটি অতীতের সেই ইতিহাসের কথা অব্যক্ত কণ্ঠে বলতে শুরু করলেন। এই গ্রামের জমির মতো উর্বর জমি আমি আর খুব কমই দেখেছি। কিন্তু একটা সময় গ্রামের সকলের মাঝে এক ত্রাসের সৃষ্টি হয়েছিল। কৃপালী নামক এক ছেলে নিজেকে কালো শক্তির অধিপতির কাছে সঁপে দেওয়ার জন্য যথাসম্ভব চেষ্টা করতে শুরু করেছিল। গ্রামের প্রতিটি আনাচে কানাচে খবর ছড়িয়ে পড়ায় সকলেই নিজেদেরকে কৃপালীর থেকে দূরে সরিয়ে ফেলার চেষ্টায় ব্রতী হয়। কিন্তু কৃপালী নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো রকমের ঝুঁকি নিতে প্রস্তুত ছিলেন। গ্রামের মধ্যে এক তরাসের সৃষ্টি হয়। কৃপালী এক সাধারণ চাষির কনিষ্ঠতম সন্তান ছিলেন। পরিবারের তরফে তাকে কোনোদিনই তেমন যোগ্য মর্যাদা দেয়া হয়নি। লোকে বলতো ছোটবেলা থেকেই নাকি সে নিজেকে পিশাচের সন্তান মনে করত। অনেকেই তাকে কাঁচা মাংস খেতেও দেখেছিল। এছাড়াও পশুদের শিকারের পাশাপাশি একটা সময় সে মানুষের মাংসও ভক্ষণ করতে শুরু করেছিল। এই বিষয়টি যখন গ্রামের সকলের কাছে জানাজানি হয়েছিল, তখন অনেকটাই দেরি হয়ে যাওয়ায় কৃপালীকে রোধ করা আর কারুর পক্ষেই সম্ভব ছিল না। একটা দিন সে নিখোঁজ হয়ে যায়। গ্রামের সর্বত্র খোঁজ করেও তার অস্তিত্ব পাওয়া যায়নি। সে নিজেকে কোথায় লুকিয়ে রেখেছিল সেই হদিশ কারুর কাছেই ছিল না। গ্রামে অনেক খোঁজ লাগিয়েও যখন তাকে পাওয়া গেল না, তখন গ্রামের মানুষ তাকে মৃত বলে ঘোষণা করে দিল। কেউ ভেবেছিল তাকে বাঘে খেয়েছে, আবার কেউ ভেবেছিল তাকে পিশাচে তুলে নিয়ে গেছে। কিন্তু কেউই প্রকৃষ্ট সত্যতা সম্পর্কে অবগত হতে পারেনি। এভাবে প্রায় 3 মাস অতিবাহিত হয়ে গিয়েছিল। ওই গ্রামে জাতপাতের বিষয়ে তেমন কোনো বিধিনিষেধ না থাকায় বিবাহের ক্ষেত্রেও তেমন কোনো অসুবিধা হতো না। একদিন গ্রামে ব্রাহ্মণ সম্প্রদায়ের একটি ছেলের সাথে যখন শূদ্র সম্প্রদায়ভুক্ত একটি মেয়ের বিবাহের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল, ঠিক সেই সময় হঠাৎ এক হট্টগোলের আওয়াজে সকলেই সন্ত্রস্ত হয়ে উঠেছিলেন। সেদিনও এরকমই এক অমাবস্যার রাত ছিল।
নিচু সম্প্রদায়ের বিবাহ হলে নাকি ওই দিনটিকে পবিত্র মনে করা হয়। সেদিন ওই দৈব বৃক্ষের সামনে ছাগ বলি দিতে হতো, তারপরেই বিবাহের কাজ সম্পাদিত হতো। কিন্তু সেবার ঘোর অঘটন ঘটল। গ্রামে একটিও ছাগ মজুদ ছিল না। বিবাহের লগ্ন পেরিয়ে যাচ্ছিল। এই অবস্থায় কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসীরা একটি সন্তান সম্ভবকে বলি দিয়ে বিবাহের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এই কাজ ছিল একেবারেই ঘৃণ্য, কিন্তু সেদিন পঞ্চায়েতের প্রধান বড়পক্ষের কাছ থেকে অর্থ নিয়ে এই কুকাজে অংশ নিতেও দ্বিধাবোধ করেন। কিন্তু এর ফল ছিল মারাত্মক। কোনো জীবনের পরিবর্তে কোনো জীবন প্রাপ্তির মধ্যে শুভ অশুভের বৈষম্য যেমন লুকিয়েছিল, তার পাশাপাশি ছিল এক আতঙ্কের বিস্তারও। জীবের পরিবর্তে হলো মানুষের বলি, সাথে সাথে সেই দৈব বৃক্ষের সমস্ত ক্ষমতা লোপ পেল। সেখানে শয়তানের আবির্ভাব হলো। গাছটির ডালপালা বিস্তার করে ওখানে উপস্থিত সকলকেই নিজের গর্ভে ঢুকিয়ে নিল। খুব সামান্য মানুষই এই বিভীষিকার হাত থেকে নিজেদের রক্ষা করতে পেরেছিল। গ্রামে শয়তানের উপদ্রব বৃদ্ধি পেল। বাকিরা সেদিন রাতে কোথাও একটা আশ্রয় নিয়েছিলেন। তবে ওই দিন রাতে এক জটাধারী ব্যক্তিকে ওই গাছটির কাছে এসে মাটি থেকে রক্ত চেটে খেতে দেখা গিয়েছিল। শয়তানের শরীর নিঃসৃত সেই রক্তের স্বাদ গ্রহণের অর্থ ছিল পিশাচের কাছে পুরোপুরিভাবে নিজেকে সঁপে দেওয়া। সেই লোকটি ছিলেন নিখোঁজ হয়ে যাওয়া কৃপালি। এতদিন তিনি জঙ্গলের গভীরে লুকিয়ে ওই মুহূর্তের অপেক্ষাতেই ছিলেন। সেদিন শয়তানের করুণা বর্ষিত হয়েছিল তার ওপরে। এরপর থেকেই নিয়ম করে প্রতি অমাবস্যায় গ্রামের একটি করে শিশু গায়েব হতে শুরু করেছিল। গ্রামবাসীরা বিষয়টি বোঝার আগেই একে একে বহু শিশুর কাটা মুন্ডু এবং ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া শরীরগুলিকে গ্রামের সীমান্তে অবস্থিত গুহার বাইরে উল্টো করে ঝুলন্ত অবস্থায় পাওয়া যেত। আর এই কাজ যে কৃপালি ছাড়া আর কারণ নয়, সেটি বুঝতেও গ্রামবাসীদের তেমন কোনো অসুবিধা ছিল না। ওদের মধ্যে থেকে একজন জিজ্ঞাসা করলেন, আচ্ছা পুরোহিত মশাই, ওই যে দূরে যে গাছটি দেখতে পাওয়া যাচ্ছে সেটি কি ওই অভিশপ্ত বৃক্ষ? হ্যাঁ, তাহলে আপনি এখানে কেন নিয়ে এলেন আমাদেরকে? আপনি তো বললেন এখনও নাকি সেখানে পূজা হয়, এখনও নাকি তার শুভ শক্তির প্রভাব গ্রামের সর্বত্রই বিদ্যমান। এছাড়া কৃপালি নাকি মহাশক্তিশালী হয়ে উঠেছিলেন, এরপর তিনি নরবলিও দিতেন। তাহলে তো এই গাছটির আর কোনো অস্তিত্ব থাকারই কথা নয়। ওরা সকলে লক্ষ্য করল পুরোহিতের বেশভূষা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাচ্ছে। সদন্ত বেরিয়ে আসছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলির মধ্যেও এক আমূল পরিবর্তন ঘটে চলেছে। কেশ রাশি গোটা শরীরটিকে ঢেকে ফেলেছে। হাত ও পায়ের নখগুলিও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তারপরেই তাদের সামনে উপস্থিত হয়েছে সেই মূর্তি, যা মৃত হয়েও জীবিত, যা বিভীষিকার শেষ কথা। সকলেই অস্পষ্টভাবে উচ্চারণ করতে লাগলেন, কৃপালি। আবার কি মূর্খের দল! তোরা চিরকালই আমার শক্তির কাছে পরাস্ত হয়েছিস, আজও হবি, এমনকি আগামীতেও। যতবার তোরা আমার কাছে আসবি ততবারই একইভাবে শেষ হবি। বাকিটা শুনবি না? কিরে, ও মা, ওই দেখো পালাতে চাইছে। আরে বাকিদের তো শেষ করে দিয়েছি, বাকি ছিলিস তোরা। তা তোদেরকে এভাবে না মেরে ভাবলাম অতীতের কাহিনীটা কিছুটা শুনেই বরং মারি। এভাবে মারতে আরো ভালো লাগবে যে। ওই যে গ্রামবাসীগুলো সেদিন আমায় বোকা বানালো। আমার আর দুটো বলির কাজ বাকি ছিল। সেদিন ওই দুটো বলির কাজ সম্পন্ন করে দিতে পারলি
আমি আমার সাধনায় চিরতরে সিদ্ধি লাভ করে যেতাম। কিন্তু ওদের আমার সুখ সহ্য হলো না। ওরা একে একে আমার সাজানো সংসারটাকে ধ্বংস করার জন্য এগিয়ে আসতে লাগলো। কথাগুলি বলতে বলতে কৃপালী ওদের দিকে অগ্রসর হতে লাগলেন। হাতের ধারালো অস্ত্রটা ওদের মাথা বরাবর চালাতে লাগলেন। একটা একটা করে মাথা ধর থেকে আলাদা হয়ে যেতে লাগলো। সেই সাথে তাদের চোখ দিয়ে আগুন ছুটতে লাগলো। এভাবেই এভাবেই তো শেষ করতে চেয়েছিলাম তোদেরকেও, কিন্তু পারলাম কই। আমার চোখের সামনে আমার উন্মুক্তির দ্বারটাকে বন্ধ করে দিতে থাকলো ওরা, আর আমি একা একা চিৎকার করতে লাগলাম। দম বন্ধ হয়ে আসতে লাগলো আমার। পালানোর কোনো পথ না পেয়ে শ্বাস বন্ধ করে সেখানে কয়েক ঘন্টা ওইভাবেই পড়ে রইলাম। কিন্তু সেদিন কেউ বাঁচাতে এলো না। আমার সাধনার চেয়ে আরো কিছুটা সময় বাকি ছিল। তান্ত্রিকের নজর এড়িয়ে একজন সেখান থেকে পালিয়ে গেল। চারিদিক তখন শুধু রক্তের খেলা। তিনটি শরীরকে ইতিমধ্যেই ধর থেকে আলাদা করে দিয়েছিলেন তিনি। কোথায় পালাবি? তোদের তো শেষ হতেই হবে। তোদের কাঁচা রক্তে স্নান করবে এই কি পালি, তবেই তো আমার হাড় জুড়বে। এতদিনে তৃষ্ণা নিবারণ করবি না? কিরে, আরে ওই! হাসির শব্দটা আরো তীব্র গতিতে এদিক ওদিক বিস্তার লাভ করতে লাগলো। কিছু দূর যাবার পরেই মেয়েটি একটি গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। সামনের দিকে তাকাতেই চমকে উঠল সে। নীলিমার কাটা মুন্ডুটা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। চলে যাও, এখান থেকে চলে যাও, সে আমাকেও শেষ করেছে। আমি জানি তো তোমরা আমার খোঁজেই এসেছো, কিন্তু এখান থেকে পালানোর আর কোনো পথ নেই। সে যে এখনো সম্পূর্ণ মুক্ত, আর এই জঙ্গল তারই। আমিও আশ্রয়ের খোঁজে এসেছিলাম, কিন্তু সে বেশ ধরে আমার সামনে এসেছিল। আমি বুঝতেও পারিনি যে ত্রিশূলটি গুহার পার্শ্বে পোঁতা ছিল সেটি কোনো কারণে আমার হাতে লেগে উপড়ে যাওয়ায় এই বিপত্তি। আমি তাকে ভুলবশত মুক্ত করে ফেলেছি। আমি জানি না তোমাদের সকলের কি হবে, তবে আমার আর সেই ক্ষমতা নেই তোমাদের বাঁচানোর, কারণ আমি নিজেই অপঘাতে মারা গেছি। এরপরই প্রেতে পরিণত হয়েছি। আমায় ক্ষমা করে দিও। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, এতে আপনার কোনো দোষ নেই ম্যাডাম, আপনি তো আমাদের কি। কথাটা অন্তিমবারের মতো উচ্চারিত হওয়ার সুযোগ পেয়েছিল। এরপরেই সব শেষ। তান্ত্রিকের অস্ত্রের আঘাতে মেয়েটিরও শিরচ্ছেদ করে দিলেন। নীলিমার দিকে তাকিয়ে বললেন, শেষ প্রদীপটাকেও নিভিয়ে দিলাম। কেউ এখান থেকে বেঁচে বেরোতে পারলি না। তুই তো সারা জীবন প্রেতই রয়ে গেলি। মানুষকে বাঁচানোর চেষ্টা করবি, আর আমি তোর চোখের সামনে সকলকে এভাবেই শেষ করব। দেখব তুই কিভাবে এদেরকে রক্ষা করতে পারিস। তান্ত্রিক গায়েব হয়ে গেলেন। গোটা জায়গাটা রক্তে ভেসে যাচ্ছিল। কোনো শরীর আর অবশিষ্ট ছিল না। কিন্তু তান্ত্রিকের প্রয়োজন ছিল একটি বাচ্চাকে। তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন তিনি। তার আত্মা জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে বেড়াতে লাগলো। সেই ভয়ঙ্কর মন্ত্রটি উচ্চারিত হতে লাগলো। আবার হাওয়ার বেগ বৃদ্ধি পেল। আকাশে মেঘের গর্জন শুরু হলো। পৃথিবীর বুকে সেদিন রাতটি ছিল একটি মহাবিস্ময়ের রাত। আকাশে বাতাসে সেদিন কেবল মৃত্যু ঘণ্টা বাজছিল। তার সাথে সাথে হাওয়ার গতিবেগের সাথে আন্দোলিত হয়ে চলেছিল সেই পিশাচ মন্ত্র। ওম পিশাচায় নমঃ, প্রাগদিব্যায় নমঃ, শোকনাথায় কৃপালে ষট চতুর্বেদী। ওম পিশাচায় নমঃ, প্রাগদিব্যায় নমঃ, শোকনাথায় কৃপালে ষট চতুর্বেদী। अमग्नरथनाय हेमन्ताय पिशाचाय चतुर्भुजं ह्रीं क्लीं छट स्वाहा।
ওম পিশাচায় নমঃ প্রাকদিব্যায় নমঃ শোকনাথায় কৃপালি ছট চতুর্বেদী। ওম পিশাচায় নমঃ প্রাকদিব্যায় নমঃ শোকনাথায় কৃপালি ছট চতুর্বেদী। अम्मग्नरुतमेधाय हेमन्ताय पिशाचाय चतुर्भुजाय हिं क्लीं छट स्वाहा। মন্ত্রের তীব্রতা ক্রমে বৃদ্ধি পেতে থাকলো। গ্রামের সীমানা অতিক্রম করে মানুষের কাছে গিয়ে পৌঁছাতে শুরু করলো। তারা সেই মন্ত্রের ধ্বনি শুনতে পেয়েই চিৎকার করে উঠলেন। শুনতে পাচ্ছ সকলে? সে যে আসছে, সে যে এদিকেই আসছে। সে এত বছর বাদে মুক্ত হয়েছে, এখন তাকে বেঁধে রাখার আর কারুর পক্ষে সম্ভব নয়। সে নিজের বদলা নেওয়ার অভিপ্রায়ে এই গ্রামকেও ছারখার করে দেবে। আমাদের আগুন জ্বালাতে হবে। মশাল নিয়ে প্রস্তুত থাকো সকলে, না হলে আমরা হয়তো আজকের রাত কাবারের আগেই শেষ হয়ে যাব। গ্রামের বর্তমান পুরোহিত এগিয়ে এলেন। শুনুন, আপনারা দয়া করে একটু শান্ত হন। এভাবে হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। আমরা কেউই ওই জঙ্গলের রাস্তা চিনি পর্যন্ত না। এছাড়া দীর্ঘদিন ওই পথে কেউ না যাওয়ায় জায়গাটা সম্পূর্ণরূপে আটকে গেছে। বড় বড় পাথরের চাঁই পড়ে জায়গাটিকে একবারে যাতায়াতের অযোগ্য করে তুলেছে। আমাদের পশ্চিমের রাস্তা ধরে এগোতে হবে। যাবার সময় মন্দিরের ফুল আর মায়ের হাতে ত্রিশূলটা ওটি অবশ্যই নিয়ে যেতে হবে। আমার ঠাকুরদা নিজের হাতে গ্রামবাসীদের নিয়ে সেই গুহার প্রবেশদ্বার বন্ধ করে এসেছিলেন। ত্রিশূলটিকে ঈশান কোণ বরাবর জমির সাথে পুঁতে দিয়েছিলেন। সেই মারণ বাণ মন্ত্র মৃত্যুর পূর্বে উনি আমাকে কানে কানে বলে দিয়ে গিয়েছিলেন। আজকে আবার সেই মন্ত্র পাঠের মধ্যে দিয়ে আমাদেরকে শেষকৃত্য সম্পূর্ণ করতেই হবে, না হলে কোনো মূল্যেই আমাদের প্রাণে রক্ষা পাওয়া সম্ভব হবে না। অতঃপর আমাদের ধীর গতিতে এগোনো উচিত। ভোর হতে আর বেশি দেরি নেই। তার আগেই আমাদেরকে এই শুভ মন্ত্রের উচ্চারণের দ্বারা ওই গুহায় আবার তান্ত্রিকের আত্মাকে বশীভূত করে চিরকালের জন্য আটক করে দিতে হবে। তারপর আমরা সেই ত্রিশূলের সাহায্যে জায়গাটিকে বেষ্টন করে দেব। এরপর সমস্ত মৃত শরীরগুলিতে অগ্নি নিক্ষেপ করতে পারলেই তান্ত্রিকের আত্মা আর কোনোদিন মুক্তি হতে পারবে না। আমার ঠাকুরদা এই ক্রিয়া সম্পাদিত করতে পারেননি। প্রথম স্তরে এই কাজ অনেকটাই কঠিন হওয়ায় তিনি পিছিয়ে গিয়েছিলেন, কিন্তু আজ আর এই ভুল করলে কিছুতেই চলবে না। চলো সবাই। ওরা সকলেই একে একে পাহাড়ে চলতে লাগলেন। পাথরের রাস্তা পেরিয়ে এগোতে থাকলেন গুহার দিকে। অন্যদিকে অর্ণব তখনও বাসের মধ্যে একা বসে তার বন্ধুদের আসার অপেক্ষা করছিল। জায়গাটা সম্পূর্ণ নিস্তব্ধ হওয়ায় তার গোটা শরীর ভয়ে কাঁপছিল। কিছুক্ষণ বাদে গোটা বাসটিকে ঘিরে এক অদ্ভুত মন্ত্রের ধ্বনি কানে আসতে লাগলো তার। সেই মন্ত্রটি বারে বারে ধ্বনিত হয়েই চলেছিল। ওম পিশাচায় নমঃ প্রাকদিব্যায় নমঃ শোকনাথায় কৃপালি ছট চতুর্বেদী। ওম পিশাচায় নমঃ শোকনাথায় কৃপালি ছট চতুর্বেদী। अम्मक्लनृतनाथाय हेमन्ताय पिशाचाय चतुर्भुजाय हिं क्लीं छट स्वाहा। ओम पिशाचाय नमः प्राक्दिव्याय नमः शोकनाथाय कृपाली छट चतुर्वेदी। ओम पिशाचाय नमः प्राक्दिव्याय नमः शोकनाथाय कृपाली छट चतुर्वेदी। अम्मक्लनृतरेताय हेमन्ताय पिशाचाय চতুর্ভুজায় হিং ক্লিং ছট স্বাহা। কিছুক্ষণ বাদে মন্ত্রোচ্চারণের স্তব্ধ হওয়া মাত্রই সে লক্ষ্য করল বাসের হেডলাইটটা আপনা থেকেই জ্বলে উঠেছে। সে সিট ছেড়ে সামনের দিকে কিছুটা এগিয়ে গিয়ে গোটা বিষয়টা ভালো করে দেখতে লাগল। এক ধোঁয়া বাসটির সামনের অংশে কুণ্ডলি পাকিয়ে বারে বারে ওঠানামা করতে লাগলো। এরপর আস্তে আস্তে সেটি একটি অবয়বে রূপান্তরিত হতে শুরু করলো। তান্ত্রিকের সেই ভয়ানক চেহারাটির উপরে বাঁশের আলোটা গিয়ে পড়তেই বাকরুদ্ধ হয়ে গেল অর্ণব। হাত দিয়ে শক্ত করে মুখটা চেপে এসে আবার নিজের সিটের অন্ধকারের কোণাটা ঘেঁষে লুকিয়ে কাঁপতে শুরু করলো এবং হাঁপাতে লাগলো। বাইরে তখনও একই মাত্রায় সেই ভয়ঙ্কর মন্ত্র উচ্চারিত হয়েই চলেছে। ওম পিশাচায় নমঃ প্রাকদিব্যায় নমঃ শোকনাথায় কৃপালি ছট চতুর্বেদী। ওম পিশাচায় নমঃ
प्राक्दिव्याय नमः शोकनाथाय कृपाली छट चतुर्वेदी अम्मग्नरुतरेथाय हेमंताय पिशाचाय चतुर्भुजाय ऐं क्लैं छट स्वाहा। বাসের সামনের সিটে নজর পড়তেই সে আরও আচম্বিত হয়ে উঠল। নীলিমার কাটা মুন্ডুটি সেই স্থানে উপস্থিত হয়ে তাকে সাবধান হওয়ার বিষয়টি মুহূর্ত অন্তর স্মরণ করিয়ে দিতে চাইছিল। এক পাও বেরিয়েও না অর্ণব, সে তোমারই সন্ধানে এসেছে। সে নরবলি চায়, তোমার বলি দিলেই সে মহাশক্তিশালী হয়ে যাবে, অমর। এরপর আর কোনো কিছুর দ্বারাই তাকে শেষ করা যাবে না। আমরা কেউ জীবিত নেই, শুধু তুমিই আছো। এখান থেকে ভোর হওয়ার আগে এক পাও বেরিয়েও না। গ্রামবাসীরা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এদিকে আসবেন। তারা কিছু ক্রিয়া সম্পন্ন করেই তোমাকে উদ্ধার করতে আসবেন। তুমি তাদের কাছে সুরক্ষিত যেন। তার পূর্বে এই স্থান ত্যাগ করো না, তা জানবে মৃত্যু সম। অর্ণবের চোখের সামনেই নীলিমার কাটা মুন্ডটি গায়েব হয়ে গেল। ভয়ে আতঙ্কে জর্জরিত হয়ে সে কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলল। ওইভাবেই অন্ধকারে লুকিয়ে থেকে ভোর হওয়ার অপেক্ষা করতে লাগল। বাইরের মন্ত্রোচ্চারণের শব্দটা তখন অনেকটাই কমে গেছিল। ধীরে ধীরে তা একেবারে গায়েব হয়ে গেল। যাবার সময় একটা দমকা হাওয়ার ব্রেজ যেন গোটা জায়গাটিকে প্রবলভাবে আন্দোলিত করে দিয়ে গেল। গ্রামবাসীরা অনেক কষ্টে সেই গুহার কাছে পৌঁছালেন। তাদের পদধ্বনি টের পেতে কৃপালীকে খুব একটা বেশি সময় অতিবাহিত করতেও হলো না। তবে ততক্ষণে তারা সেই ক্রিয়া সম্পূর্ণ করেই এনেছিল। তান্ত্রিকের আত্মার ঊর্ধ্বশ্বাসে সেদিকে ধাবিত হতে শুরু করলো। গ্রামবাসীরা দেবী কবচ মন্ত্রোচ্চারণের মাধ্যম দিয়ে ত্রিশূলের গায়ে লাল রঙের ধাগাটি বাঁধতে শুরু করল। তান্ত্রিকের আত্মা কিছুক্ষণের জন্য শক্তিহীন হয়ে পড়ল। দেবী শক্তির বশবর্তী হয়ে পড়ায় সেই আত্মার শক্তি ক্রমে স্তিমিত হয়ে আসতে লাগল। সেই সময় পূর্বস্থানে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট রইল না। তান্ত্রিকের আত্মা গুহার মধ্যে প্রবেশের সাথে সাথেই তারা পুনরায় গুহার দরজাটি বন্ধ করে দিতে লাগলেন। ত্রিশূলটিকে গুহার ঠিক সামনের অংশে বিঁধে দেওয়া হলো। এক উজ্জ্বল আলো বিচ্ছুরিত হওয়ার সাথে সাথে গোটা জায়গাটিতে একটি সুরক্ষা চক্র তৈরি হয়ে গেল। এরপর গ্রামবাসীরা সকলে একে একে মশালের সাহায্যে সেই মৃত বাচ্চাদের শরীরগুলিতে অগ্নি নিক্ষেপ করতে লাগলেন। দাউ দাউ করে জ্বলতে লাগলো গোটা জায়গাটি। একটি ভয়ঙ্কর আর্তনাদ ভেসে আসতে লাগলো গুহাগর্ভ থেকে। কিছুক্ষণ বাদে সব কিছুই শান্ত হয়ে গেল। ভোরের আলো ফোটার সাথে সাথেই মৃতদেহের ছাইগুলি হাওয়ায় বিলীন হয়ে গেল। এছাড়া জঙ্গলের মধ্যে পড়ে থাকা বাকিদের দেহগুলিও মাটির সাথে বিলীন হয়ে গেল। নীলিমার আত্মাও শেষবারের মতো দেখা দিয়ে আবার গায়েব হয়ে গেল সেই বৃক্ষের কোটরে। পুরোহিতের এই অসাধ্য সাধন কোনো সাধারণ কাজ ছিল না। গ্রামবাসীরা দলবদ্ধ হয়ে এগিয়ে যেতে লাগলেন বড় রাস্তার দিকে। রাস্তার ধারে একটি স্কুল বাসকে দাঁড়িয়ে থাকতে দেখে তারা এগিয়ে গেলেন। বাসের কাছে গিয়ে চারিদিকটা ভালো করে প্রত্যক্ষ করতে লাগলেন। ড্রাইভারের পাশাপাশি প্রকাশবাবুর মৃতদেহটিকেও নজরে পড়ল। এখানে মনে হয় আর কেউই জীবিত নেই। এদের সকলকেই সেই তান্ত্রিক নিজের গ্রাসে পরিণত করেছে। চলো তাহলে যাওয়া যাক। এমন সময় তাদের মধ্যে থেকে একজন বলে উঠলেন, বাসের ভিতরটা একবার দেখলে হয় না, যদি এখনো কেউ জীবিত থাকেন। সকলেই তার কথায় রাজি হয়ে গেলেন। এরপর বাসের ভিতরে প্রবেশ করলেন সকলে। চারিদিকটা ভালো করে দেখতে লাগলেন। এমন সময় সিটের কোনায় একটি বাচ্চার হাত সামান্য উঠে থাকতে দেখলেন। তার গোটা শরীরটাই সিটের নিচে ছিল। ওরা কাছে যেতেই অর্ণবদের মুখের দিকে তাকালো। এ কি, এই দেখুন পুরোহিত মশাই, ভাগ্যিস আমি একবার এদিকে আসতে অনুরোধ করলাম সকলকে, না হলে এই শিশুটি এখানেই পড়ে থেকে মারা যেত। অর্ণবকে অনেক কিছু জিজ্ঞাসা করা সত্ত্বেও সে কিছু বলতে পারল না। ওর কথা বলার শক্তিটা পুরোপুরি চলে গিয়েছিল। শুধু মনে ছিল সেই কাটা মুন্ডটির কথা। গ্রামবাসীরা আসবে, তোমাকে ঠিক রক্ষা করবে, তুমি ওদের সাথেই চলে যেও। সেই যাত্রায় শুধুমাত্র অর্ণবই রক্ষা পেয়েছিল। তবে কথাই বলে, কিছু অভিশাপের
কোনো শেষ হয় না, অন্তত আবার আরম্ভের সূত্রপাত ঘটায়। এই ঘটনার পরে আরও 12টা বছর শান্তিপূর্ণভাবেই কেটে গিয়েছিল। অর্ণবকে গ্রামবাসীরা নিজের সন্তানের মতোই পালন করেছিলেন। পুরোহিত মশাই মৃত্যুর সময় সমস্ত মন্ত্র তাকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। একদিন একটি গাড়ি ওই জঙ্গলের পথ ধরেই এগিয়ে যাচ্ছিল। ওই পথ পেরোনোর সময় ঠিক গুহার পাশটাতেই এসে গাড়িটা হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় সকলে গাড়ি থেকে নেমে আশ্রয় খোঁজার জন্য জঙ্গলের গভীর অগ্রসর হতে থাকে। এরপর তারা গুহার কাছে গিয়ে পৌঁছায়। আধুনিক ভাবধারায় বিশ্বাসী মানুষের কাছে পৈশাচিক কোনো কিছুই তেমনভাবে মান্যতা পায় না। তারা গুহাটিতেই আশ্রয়ের সিদ্ধান্ত নেয়। ত্রিশূলটিকে সজোরে ওই স্থান থেকে সরানোর পরে তারা গুহার দরজাটিকে খুলে ফেলেন। গুহায় প্রবেশের পরেই তাদের হাতে আসে একটি পুঁথি, যেখানে সেই মন্ত্রগুলি লেখা ছিল। পৈশাচিক সেই মন্ত্র উচ্চারণ করে পড়তে থাকেন তারা সকলে। ওম পিশাচায় নমঃ, প্রাকদিব্যায় নমঃ, শোকনাথায় কৃপালি, ছট চতুর্বেদী। ওম পিশাচায় নমঃ, প্রাকদিব্যায় নমঃ, শোকনাথায় কৃপালি, ছট চতুর্বেদী। অম্লগ্নরুথরিথায় হেমন্তায় পিশাচায় চতুর্ভুজায় হ্যাং ক্লিং ছট স্বাহা। মন্ত্রটি দুবার উচ্চারিত হওয়ার পরে একটি ছায়ের গাদা ধীরে ধীরে মানব শরীরের আকার ধারণ করতে থাকে। তারপরে একটি হাসির আওয়াজ শোনা যায়। বাতাসে পুনরায় ধ্বনিত হতে থাকে সেই মন্ত্র। ওম পিশাচায় নমঃ, প্রাকদিব্যায় নমঃ, শোকনাথায় কৃপালি, ছট চতুর্বেদী। ওম পিশাচায় নমঃ, প্রাকদিব্যায় নমঃ, শোকনাথায় ছট চতুর্বেদী। অম্লগ্নরুথরিথায় হেমন্তায় পিশাচায় চতুর্ভুজায় হ্যাং ক্লিং ছট স্বাহা। এবারের বিভীষিকার কবল থেকে রক্ষা পাওয়ার উপায় কি আদেও কারুর জানা ছিল? বিভীষিকার এই ব্রতোচ্চারণের খেলা অবিরতই থেকে গেল।